নবনী শুনল না। এক হাত দিয়ে দিব্যের শার্টের কলার শক্ত করে চেপে ধরল। তার চোখে অস্থিরতা। দিব্যের চোখে চোখ রেখে বলল, এত রহস্য কেন করছেন আপনি? আমার প্রতিটা প্রশ্নের উত্তর চাই। আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, কাল রাতে ফোনে কেন ওভাবে বললেন যে আমি কেন দিয়াকে নিয়ে এলাম? দিয়া আপনার মেয়ে, এটাই তো আপনার মূল কথা ছিল, তাই না? আমি ভুলটা কি বলেছি? রিল্যাক্স নবনী, এত উত্তেজিত কেন হচ্ছে? তবে কি করব আমি? ও যদি একা আপনারই মেয়ে হয় তবে আমার অবস্থানটা কোথায় বলুন? আমি কে? নবনীর কথাগুলো আর পূর্ণতা পেল না। তার অবাধ্য ওষ্ঠধরের নালিশগুলো দিব্যের ওষ্ঠের নিবিড় সান্নিধ্যের মাঝপথেই থমকে গেল। মুহূর্তেই সেই আতঙ্কিত ছোঁয়ায় নবনীর সারা শরীর থরথর করে কেঁপে উঠল। চমচম করে পড়তে থাকা বৃষ্টির শব্দের মাঝেই যেন সময় থমকে দাঁড়ালো। দিব্য মুখ সরিয়ে নিতেই নবনী অস্ফুট স্বরেই পুনরায় কিছু বলার চেষ্টা করল। দেখুন দিব্য পুনরায় একই কাজ করল। তার পুরুষশালী ওষ্ঠাধর দিয়ে দখল করে নিল নবনীর কোমল ওষ্ঠজোড়া। তবে এবারের ছোঁয়া নিবিড়। নবনীর সমস্ত শরীর যেন অসাড় হয়ে এলো। অজানা আবেশেই সে চোখ দুটো খিচিয়ে বুঝে ফেলল। দিব্য তাকে দু হাতে আলিঙ্গন করতে এক মুহূর্ত সময় নেয়নি। তার একটি হাত লতার মতো নবনীর কোমরে পেঁচিয়ে তাকে আরও কাছে টেনে নিল। অন্য হাতটি নবনীর বাঁ গালে। বেসামাল এই পরিস্থিতিতে নিজেকে সামনে নেওয়ার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো নবনী। তার হাতের মুঠোয় পিষ্ট হতে লাগলো দিব্যের শার্টের কাপড়। আনিকা যখন দিব্যকে বারবার ঘরে এসে বসার অনুরোধ করেছিল, দিব্য তা বিনয়ের সাথে মানা করে দিয়েছিল। ক্লান্তিতে আনিকা ঘরে গিয়ে বসেছিলেন এবং কখন যে তার চোখে লেগে এসেছিল তিনি নিজেও টের পাননি। নবনীর একটু চড়া গলায় আওয়াজ কানে যেতেই তার তন্দ্রা ছুটে গেল। তড়িঘড়ি করে বারান্দায় এসে দাঁড়াতেই উঠোনের মাঝে মেয়ে আর জামাইকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে তিনি প্রচণ্ড লজ্জায় পড়ে গেলেন। তবে সেই লজ্জার আড়ালে কোথাও যেন এক চিলতেই স্বস্তিও পেলেন তিনি। দ্রুত পায়ে আবার ঘরের ভিতরে চলে গেলেন তিনি। নবনীর মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাবে। লোকটা তাকে মারতে চাইছে। আচমকাই শান্ত নবনী ছটফট করে উঠতেই দিব্য থামল। নবনী বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। তারপর ঝাঁঝালো গলায় বলল, খবরদার, আর একদম আমায় ছুবেন না, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। এভাবে দয়া দেখিয়ে মন রাখার কোনো প্রয়োজন নেই আমার, ছাড়ুন আমায়। কিন্তু দিব্য ওকে ছাড়ল না। ছটফট করতে থাকা নবনীকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নিল। নবনীর কপালে নিজের কপাল ঠেকিয়ে বড় বড় করে একটি শ্বাস নিল। গম্ভীর কণ্ঠে বলল, শুধু দিয়ার জন্য কল করার হলে আমি কেন একবার ওর সাথে কথা বলতে চাইলাম না? দিব্য তালুকদার মাঝরাতে নিজের শাশুড়িকে পর্যন্ত কল করে মিথ্যা বলেছে, জাস্ট টু হিয়ার ইউর ভয়েস ফর আ মোমেন্ট। সাম ফিলিংস আর নেভার স্পোকেন লাউডলি। এবার বলো নবনী, এর মানে বোঝো? বোঝো? বলো। নবনীর মনে হলো তার সর্বাঙ্গ যেন অবশ হয়ে আসছে। কাঁপতে থাকা পা দুটো তার শরীরের ভার সইতে পারছে না। বুকের ভেতরে হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি। কলর বিছানায় বসে অস্থিরভাবে উসখুস করছে। আজ রাতে তাকে বাইরে যেতেই হবে, অথচ নিজানা তখন থেকে বইয়ের উপরে ঝুঁকে পড়ে আছে যে তার ঘুমানোর কোনো নামগন্ধ নেই। কলব খানিকক্ষণ অসহায়ের মতো তাকিয়ে থেকে বিরক্তি মেশানো গলায় বলল, এত পড়ে কি হবে বলতো? একদিন তো সবাইকে মরতে হবে। নিজানা বই থেকে দৃষ্টি না সরিয়ে শান্ত গলায় জবাব দিল, তুমি নিজেও তো একদিন মরে যাবে। তো চাইলে এখনই মরতে পারো। কিছু বললে একদম খই ফোটে মুখে। পড়াশোনা ছাড়া দুনিয়ার আর কোনো কাজ কি পারিস তুই? কিচ্ছু তো পারিস না। আর এত সব হাবিজাবি বাল পড়ে শেষমেশ লাভটা কি? নিজানা এবার চোখ মুখ কুঁচকে বই থেকে মুখ তুলল। তীব্র বিরক্তিতে বলল, ছি, নিজের ভাষাটা একটু সংযম করো। এসব কেমন ভাষা তোমার? তো কি বলবো? সামান্য এক ক্লাস টেস্টে কয়েক নম্বর কম পেয়েছো বলে মানুষ এভাবে কাঁদে? এতটা সাইকোর মতো আচরণ কেউ করে? আমি আমার পুরো জীবনে কখনো এত কম নাম্বার পাইনি। আর আমি তো জীবনে কোনোদিন তোর মতো এত নাম্বার পেয়েছি বলে মনে পড়ে না। আসলে এত নাম্বার পেয়ে কি আনন্দ পাস তোরা? আসল মজা তো তখন যখন তুই 32 পাবি আর স্যার দয়া করে 1 নম্বর বাড়িয়ে তোকে 33 করে দেবেন। সেই যে টেনে টুনে পাশ করার আনন্দ, তার কোনো তুলনা হয় না। নিজানা বিরক্তি নিয়ে কলরবের দিকে তাকালো। কলরব তখন নিজের মনেই হাসছে। ঠিক সেই মুহূর্তেই ওই ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে অনন্ত অধৈর্য গলায় বলল, কি রে, তোর আসতে আর কতক্ষণ লাগবে? কলরব তৎক্ষণাৎ নিজানার দিকে একবার তাকিয়ে কণ্ঠস্বর গম্ভীর করে ফেলল। বেশ আয়েশ করে বলল, আসলে শরীরটা খুব একটা ভালো লাগছে না রে। মনে হচ্ছে বেশ জ্বর এসেছে গায়ে। তার মানে তুই কি আসবি না? কিভাবে আসি বল? তোরা তো অবিবাহিত।
তোরা কি বুঝবি বউয়ের মর্ম? টেনশন নিস না, তোর ভাবি আমার খুব যত্ন নিচ্ছে। এই জ্বরের মধ্যে আমাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দিচ্ছে না। সে খুব স্বামী ভক্ত, সারাদিন চুমুর পরে রাখে। তোরা একদম চিন্তা করিস না, বরং তোদের সবার এখন উচিত একটা করে বিয়ে করে ফেলা। অনন্ত ওপাশ থেকে বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, শালা, তোকে রাতের বেলা কে কাছে খাওয়ালো? এসব কি আজে বাজে বকছিস? তুই না গেলে কি আমার নানি এসে গাইবে? তোর ভাবি শাকচুন্নি, গিরগিটি পেতনির নাতনিদের হাত থেকেও আমাকে বাঁচিয়ে নিতে পারবে। সে থাকতে কিসের চিন্তা? তুই এখন রাখতো, আমার ভীষণ মাথা ব্যথা করছে, একটু ঘুমিয়ে নিই। ফোনটা রেখে দিতেই কলরবের চোখ পড়ল নিজানার উপরে। সে তখন রাগী চোখে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কলরব সেসবে একদমই পাত্তা দিল না, বরং গুনগুন করতে করতেই ফোনটা বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। কিন্তু তার রেশ কাটতে না কাটতেই ফোনটা আবারও বেজে উঠল। কলরব বের হচ্ছে না দেখে নিজানা কৌতূহলবশত ফোনটা হাতে নিল। স্ক্রিনে অজানা ও নাম্বার দেখে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে এক মিষ্টভাষী নারী প্রশ্ন ভেসে এলো, কলরব, তুমি কি আজকে একটু আমার সাথে দেখা করতে পারবে? আমার তোমার সাথে খুব জরুরি দরকার আছে। নিজানা যেন আকাশ থেকে পড়ল, বুকটা কেঁপে উঠল। সে খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে বলেছেন? আমি ইরা। এটা কি কলরবের নাম্বার নয়? আপনি কে? ইরা নামটা শোনা মাত্রই নিজানার কানে যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল এক অজানা আশঙ্কায়। ইরার কথা প্রতিটি শব্দই তার মাথায় বারবার ভাসতে লাগলো। আজকেও দেখা করবে? তার মানে কি কলরব নিয়মিত এই মেয়ের সাথে দেখা করে? নিজানা আর ভাবতে পারল না। তার চোখের কোণগুলো মুহূর্তেই ভিজে উঠল। ওপাশ থেকে আবারও সেই কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, শুনতে পাচ্ছেন? দেখুন, আমার মনে হয় না আমি ভুল নম্বর। আপনি কি কুহু বলছেন? নিজানের কানে ওপাশের কথাগুলো পৌঁছালো ঠিকই, কিন্তু সে কোনো উত্তর দিতে পারল না। ঠিক সেই মুহূর্তেই কলরব ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নিজানাকে ওভাবে কানে ফোন ধরে থমথমে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হলো। কপাল কুঁচকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কে ফোন করেছে? অভিক নাকি অনন্ত? নিজানার হাত থেকে ফোনটা ফসকে বিছানায় পড়ে গেল। কলরব এই আকস্মিকতায় চমকে উঠল, কিছুটা বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, তোর মনটা কোথায় থাকে বলতো? ফোনটা এভাবে ফেলে দিয়েছিস যেন তোর বাবার টাকার সম্পদ, আর এভাবে আছিস কেন? কলরব নিচু হয়ে ফোনটা তুলতে যেতেই নিজানা তাকে আটকে দিল। বেশ শান্ত গলায় প্রশ্ন করলো, তোমার এক্সের কি বিয়ে হয়নি? কলরব চমকালো, তবে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, না তো, যার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল সেই ছেলেটা শেষ পর্যন্ত ওকে ধোকা দিয়েছে, বিয়ে করেনি। মেয়েটা তো দুঃখে মরতেও গিয়েছিল, এখন অবশ্য একটু সুস্থ আছে, কিন্তু হঠাৎ এই কথা কেন? তাতে তোর কি? তুমি কি এখনো তার সাথে যোগাযোগ করো? কি সব আজে বাজে বকছিস? হঠাৎই নিজানা হাত বাড়িয়ে কলরবের গলার কাছে টি শার্টটা খামচে ধরল। কলরব হকচকিয়ে গেল। এতক্ষণে তার নজরে পড়ল নিজানার চশমার আড়ালে থাকা সেই টলমলে চোখ দুটো। জলভারাতুর সেই দুটি চোখ যেন ফেটে পড়তে চাইছে। কলরব কিছু বুঝে ওঠার আগেই নিজানা বলে উঠল, মিথ্যা কেন বলছো? তুমি আজও তার সাথে দেখা করো, ওকে সান্ত্বনা দিতে চাও, তাই না? বলো, কেন মিথ্যা বললি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু বাকি কথাগুলো আর শেষ করতে পারল না কলরব। তার আগেই নিজানার ডান হাতটা সজোরে এসে আছড়ে পড়ল ওর গালে। নিজানা চিৎকার করে উঠল, ছি কলরব, আমি ভাবতেও পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। কিভাবে পারলে তুমি এটা করতে? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না, সহ্য করতে পারো না, ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু আমি তো তোমার বিবাহিত স্ত্রী। ন্যূনতম সম্মানটুকু তো দেখাতে পারতে। বিয়ে শব্দটার পবিত্রতা কি তোমার কাছে এতই তুচ্ছ? কলরবের মাথায় রক্ত চড়ে গেল। একদিকে বিনা অপরাধেই এই অনাকাঙ্ক্ষিত চর, আর অন্যদিকে এমন কুরুচিপূর্ণ অভিযোগ, দুটি মিলিয়ে তার মেজাজ বিগড়ে গেল মুহূর্তে। জানার বাহুর খামচে ধরে তাতে দাঁত চেপে পড়ল, তুই আমাকে মারলি? তোর এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, আমি দেখা করেছি, তাতে তোর সমস্যা কি? কলরবের এই স্বীকারোক্তি যেন নিজানার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধল। তার ভিতরটা এক মুহূর্তের জন্যই যেন দুমড়ে মুচড়ে গেল। পা দুটো টলমল করে উঠল। কেমন অবলীলায় ছেলেটা সব স্বীকার করে নিল। নিজানার চোখের অশ্রুপাত ভাঙল। সে ফুপিয়ে উঠে কাপা গলায় বলল, মাঝে মধ্যে রাতে তুমি ঘরে থাকো না, অনেক রাত করে বাড়ি ফেরো, আবার কখন ফেরো তাও হয়তো জানি না। এই এই জন্য আমি ভাবতেও পারছি না কলরব, এসব করার আগে কি তোমার একবার আমার কথা মনে পড়েনি? আমাদের সম্পর্কের কথা মনে পড়েনি? এমনকি কালকে আমরা, হি আল্লাহ, তোমাকে আমার ঘৃণা করতে ইচ্ছে করছে, আবার নিজ মুখে স্বীকারও করছো। তুমি কি আসলেই মানুষ?
কলরব হতভম্ব হয়ে গেল। হাত বাড়িয়ে কিছু বলতে নিলেই নিজানো ছিটকে সরে গেল ওর কাছ থেকে। কলরব কিছু বলার জন্য মুখ খোলার আগেই সে ডুকরে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। নবনী যখন আলমারি থেকে দিব্যের পোশাক বের করে ওর দিকে বাড়িয়ে দিল, দিব্য তখন কিছুটা অবাকই হলো। সে তো এবার আসার সময় সঙ্গে বাড়তি কোনো পোশাক আনেনি। নবনী ওর চোখের ভাষা পড়তে পারলো, মুচকি হেসে বলল, আমি জানতাম আপনি আসবেন, তাই বাড়ি থেকে আপনার কাপড় গুছিয়ে এনেছিলাম, এতে অবাক হওয়ার কি আছে? দিব্য মৃদু হেসে পোশাকগুলো হাতে নিল, বলল, বাহ, ওইসব ঝগড়ার উত্তেজনার মধ্যে তুমি এইসব মনে রেখেছিলে। তোমার বুদ্ধির জোর তো মানতেই হয়। আসলেই প্রশংসা করার মতো ছিল। হ্যাঁ, কান টানলে যে মাথা আসে এটুকু সাধারণ জ্ঞান তো সবারই থাকে। দিব্যর কথার ধরনে খানিকটা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। নবনী ওর ভাবভঙ্গি দেখে হেসেই ফেলল। এরপর বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন দিয়ার দিকে একবার দৃষ্টি বুলিয়ে আলমারি থেকে নিজের জন্য একটি শাড়ি বের করল। কিন্তু বের করার পরপরই সে খানিকটা বিপাকে পড়ে গেল। এই ছোট্ট বাড়িতে অতিরিক্ত কোনো ঘর নেই। এখন দিব্যের সামনেই বা সে পোশাক বদলায় কিভাবে? দিব্য পরিস্থিতিটা বুঝতে পেরে সহজ গলায় বলল, তুমি পোশাক বদলে নাও, আমি ততক্ষণ বাইরে অপেক্ষা করছি। নবনী মাথা নেড়ে সায় দিলে দিব্য ঘর থেকে বেরিয়ে গেল। নবনীর শাড়ি বদলাতে খুব একটা সময় লাগলো না। দিব্য ঘরে ঢোকা মাত্রই সে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। খুব খিদে পেয়েছে ওর। অন্তত 1 কাপ চা তো খেতেই হবে। রান্নাঘরে ঢুকেই নবনী দেখলো আনিকা সেখানে দাঁড়িয়ে আছে। মাকে দেখা মাত্রই নবনী একটু অপ্রস্তুত হয়ে পড়ল। নিশ্চিত এখন মেয়ে জামাইয়ের কাণ্ড নিয়ে এক গাদা কথা শোনাবেন। নবনী মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। অনামিকা অবশ্য নিচু স্বরে জিজ্ঞেস করলেন, জামাই কি এখনো জেগে আছে? নবনী আলতো করে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে শুধালো, তুমি এখনো ঘুমাওনি কেন আম্মু? আনিকা একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে চাইলেন, বললেন, তুই কি খুব ঘুমানোর মতো কাজ করেছিস আজ? এই পাগলামিগুলো কি সব সময় না করলেই নয়? যাকে সেসব কথা পরে হবে। এখন যেটা বলতে এসেছি শোন, জামাই কিন্তু রাতে এক দানাও পেটে দেয়নি। খবরটা শুনে নবনী আকাশ থেকে বলল, চোখে মুখে একরাশ বিস্ময় নিয়ে বলল, আশ্চর্য, উনি কিছুই খাননি কেন? কে জানে দুপুরেও কিছু খেয়েছিলেন কিনা। কি একটা বিড়ম্বনা। আম্মু, ঘরে কি এখন খাবার কিছু আছে? হ্যাঁ, রান্না তো করাই আছে। তুই বরং একটু গরম করে ঘরেই নিয়ে যা। আমি এখন শুতে যাচ্ছি। আম্মু, তুমি কি স্পেশাল কিছু রান্না করনি? ওনাকে কি আমি এখন এইসব সাধারণ খাবার খেতে দেব? অথচ আমাকে তো সারাদিন নীতি কথা শোনাও, আর এখন নিজে এসব করে বসে আছো। আনিকা আজ আর মেয়ের কথাই চটলেন না। সবকিছুর মাঝেই তার খেয়াল ছিল না নবনীর চোখে দিব্যের জন্য এই সামান্য উদ্বেগটুকু দেখে তার মনটা প্রশান্তিতে ভরে উঠেছে। তিনি একটু নরম হয়ে বললেন, আচ্ছা বাবা, ফ্রিজ থেকে কিছু বের করবো কিনা বল। আবার জিজ্ঞেস করছো কেন? জলদি বের করো, ঘরে কি ডিম আছে? আনিকা ফ্রিজের দরজা খুলে দেখতে দেখতে বললেন, মাংস তো রান্নাই করা আছে, এমনকি বিরিয়ানিও আছে কিছুটা। ও, তাহলে ওগুলোই বের করে দাও, আমি চটপট গরম করে নিচ্ছি। আনিকা ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে দিলেন। নবনী তা গরম করে প্লেটে সাজিয়ে দিব্যের সামনে রাখল। জিজ্ঞেস করলো, আপনি যে কিছুই খাননি সেটা একবারও আমায় বলেননি কেন? আসলে তেমন খিদে পায়নি তখন। আর তুমি বা কষ্ট করে এখানে খাবার আনতে গেলে কেন? আমাকে ডাকলেই তো আমি গিয়ে খেয়ে নিতে পারতাম। নবনী আর তর্কে গেল না, শুধু সংক্ষেপে বলল, এখন খেয়ে নিন। দিব্য আর কথা বাড়ালো না। সত্যি বলতে দুপুরে ব্যস্ততায় খাওয়াটা একদমই হয়নি তার। খিদের চোটে পেটের ভিতরে হাহাকার করছিল। নবনী ওর সামনে ধীর স্থিরভাবে বসলো। দিব্য বিনা বাকি প্লেটের সবটা খাবার শেষ করলো। কিন্তু খাওয়া শেষ হতেই তার মনের এক কোণে হঠাৎই অপরাধ বোধ চাড়া দিয়ে উঠল। নবনী তখন শান্ত মনে ঘুমন্ত দিয়ার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। দিব্য ওর দিকে তাকিয়ে আলতো করে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো তো? এখন গিয়ে খেয়ে নিব। দিব্য আর কিছু বলতে পারল না, বিব্রত বোধ করলো। নবনী ওর চোখের ভাষা দেখেই ঠিকই বুঝলো যে লোকটা মনে মনে বেশ লজ্জিত হয়েছে। সে চটপট প্লেটগুলো গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কলরবের কাছে পুরো ব্যাপারটাই একটা ধাঁধার মতো মনে হচ্ছিল। নিজানার আচমকা ঝড়ের বেগে ঘর ছেড়ে যাওয়াটা সে স্রেফ অভিমান বলেই ধরে নিয়েছিল, কিন্তু পরিস্থিতি যে এত দ্রুত পাল্টে যাবে তা তার কল্পনার অতীত ছিল। হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই কুহু প্রায় দৌড়ে এসে ওর পথ আগলে দাঁড়ালো। উৎকণ্ঠা আর রাগে কুহুর কণ্ঠস্বর কাঁপছে। চিৎকার করে জিজ্ঞেস করলো, নিজানের সাথে তুমি ঠিক কি করেছো বলো তো? কলরব কিংকর্তব্য বিমূঢ় হয়ে এদিকে ওদিকে তাকিয়ে বলল, ও কোথায়? মেয়েটার মনে মাথা খারাপ হয়ে গেছে। কুহু সরল না, বরং কড়া গলায় বলল,
তুমি আগে বলো ওর সাথে কি এমন করেছো যে এই রাতের বেলা ও বাড়ি থেকে বেরিয়ে একা একা চলে গেল? কলরব যেন আকাশ থেকে পড়ল। অবিশ্বাস্য গলায় সে বলল, বেরিয়ে গেছে মানে? এই রাতে কোথায় যাবে ও? আর আমি কিছুই করিনি, বলছি তোর মাথা ঠিক নেই। কুহুর মেজাজ সপ্তমে চলল। সে স্পষ্ট বুঝতে পারছিল কলরব কিছু একটা লুকাচ্ছে। নয়তো নিজানের মতো মেয়ে কখনোই বিনা কারণে এভাবে ঘর ছাড়তে পারে না। ঝাঁঝালো গলায় বলল, দাঁড়াও, আমি আব্বুকে ডাকছি, যা বলার ওনার সামনেই বলো। কলরব কিছু বলে তাকে আটকানোর আগেই কুহু এক প্রকার দৌড়েই চলে গেল। কলরব এবার সত্যিকার অর্থেই দিশেহারা বোধ করলো। সবকিছু যেন তার হাতের বাইরে চলে যাচ্ছে। নিজানার উপরে তার প্রচণ্ড রাগ হতে লাগলো। একই সাথে নিজের উপরেও একরাশ বিরক্তি জমা হলো। এই অসময়ে মেয়েটার পালানোর কি দরকার ছিল? কিন্তু এত রাতে গেলেও বা কোথায়? কলরব সদর দরজার দিকে পা বাড়াতেই সেখানে আরশাদ তালুকদার এসে হাজির হলেন, সাথে অলেখা আর কাব্য। কাব্য অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কলরব, এসব কি শুনছি? নিজান নাকি বাড়ি থেকে চলে গেছে? কি হয়েছে বলতো? কলরব মাথা নিচু করে বিড়বিড় করলো। সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে আমাদের মধ্যে। আরশাদ তালুকদার গর্জে উঠলেন, বললেন, সামান্য কথা কাটাকাটি? এই মেয়ে এই মাঝরাতে স্রেফ সামান্য ঝগড়ার জন্য বাড়ি থেকে একা বেরিয়ে গেল? সিরিয়াসলি কলরব, তুমি কি আমাদের অবুঝ পেয়েছো? তোর কি কাণ্ডজ্ঞানের এতই অভাব কলরব? তুই এখনো এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? ওকে আটকানোর চেষ্টা করিসনি? এই মাঝরাতে একটা মেয়ে কোথায় যাবে, কিভাবে যাবে? এতটুকু চিন্তা করার মতো ঘিলু কি তোর মাথায় নেই? কলরবের ধৈর্য এবার বাঁধ ভাঙল। সে তপ্ত স্বরে পাল্টা জবাব দিল, না নেই, আমি কি ওকে যেতে বলেছি? নিজেই এক গাদা আজে বাজে কথা বলে ঝগড়া বাঁধালো, আবার নিজেই অভিমানে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি কেন ওর পায়ে পড়তে যাব বলতে পারিস? ছেলের মুখে এমন দায়িত্বহীন কথা শুনে আরশাদ তালুকদার ক্ষোভে ফেটে পড়লেন। তিনি রাগে গজগজ করতে করতে কলরবের দিকে তেড়ে আসতেই কাব্য মাঝপথে বাধা দিয়ে দাঁড়ালো। শান্ত করার সুরে বলল, শান্ত হও চাচু, আমি দেখছি ও কোথায় যেতে পারে। এত রাতে বেশি দূর যাওয়ার কথা না, আমি এখনই খোঁজ নিচ্ছি। কাব্য দ্রুত পায়ে বাইরের দিকে বেরিয়ে গেল। আরশাদ তালুকদার দীর্ঘশ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়লেন। কলরব তখনও একগুঁয়ে ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। অলেখা ছেলের কাছে এগিয়ে এসে খুবই নিচু স্বরে শুধালেন, কি করছিস তুই এসব? এর আগেও তো তোদের মধ্যে কত অশান্তি হয়েছে। কই নিজানা তো কোনোদিন এমন কাণ্ড করেনি। সত্যি করে বল তো, আসলে কি হয়েছে? কলরব অসহায় চোখে মায়ের দিকে তাকালো। ইরার ফোনে কল আর সেই পুরনো সম্পর্কের টানাপোড়েনের কথা এই মুহূর্তেই ফাঁস হলে সে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা সে খুব ভালো করে জানে। তাই কথা গোপন করে বলল, সামান্য কথা কাটাকাটি আম্মু, তুমি তো জানোই ও সব কিছু একটু বেশি বুঝে। স্রেফ আমার উপর রাগ দেখিয়ে বেরিয়ে গেছে, তেমন কিছু না। ছেলের মুখে শব্দগুলো শোনা মাত্রই আশাদ তালুকদার বিদ্যুৎ পেকে সোফাতে ছেড়ে উঠে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, তেমন কিছু না, তাই না? কলরব শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়ল। তিনি ধীর পায়ে এগিয়ে এসে বললেন, কেমন কিছু না সেটা জানার আর কোনো প্রয়োজন আমি বোধ করছি না। বলে তিনি হুট করে কলরবের একটা হাত শক্ত করে চেপে ধরলেন। কলরব কিছু বুঝে ওঠার আগেই আরশাদ তালুকদার তাকে এক প্রকার টেনে হিঁচড়ে সদর দরজার কাছে নিয়ে এলেন। অলেখা বাধা দেওয়ার সুযোগটুকুও পেলেন না। তিনি সজোরে ধাক্কা দিয়ে কলরবকে বাড়ির বাইরে বের করে দিলেন। অন্ধকার বারান্দায় কোনো মতে নিজেকে সামলে নিয়ে কলরব যখন অবিশ্বাস্য চোখে তাকালো, তখন আরশাদ তালুকদার গর্জে উঠে বললেন, অনেক সহ্য করেছি তোমাকে। তোমার ওপর রাগ করে বউ ঘর ছেড়েছে। এখন স্বামী হিসাবে তোমার দায়িত্ব তাকে যেভাবে হোক ফিরিয়ে আনা। আর শোনো, নিজানাকে ছাড়া এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। যতদিন সে বাইরে থাকবে ততদিন তোমাকেও এই বাইরে রাত কাটাতে হবে। যাও। কলরবও দমবার পাত্র নয় যে দেখিয়ে আরশাদ তালুকদারের মুখের উপরে বলে দিল, ঠিক আছে, ফিরবো না তোমার বাড়িতে। প্রয়োজনে সারা জীবন বাইরে কাটাবো, তাও এই গিরগিটি আর নাটকবাজ মেয়েটাকে ফিরিয়ে আনতে আমি কোথাও যাব না। অলেখা চোখ রাঙিয়ে ছেলেকে ধমক দিলেন, মুখ সামলা কলরব, আর একটা বাজে কথাও যেন না শুনি। এখনই গিয়ে দেখ মেয়েটা কোথায়, ওকে সাথে নিয়েই কিন্তু ফিরবি। কলরব আর কোনো কথা না বলেই রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার মাথায় তখন একটাই জিদ, সে আর ফিরবে না। কিন্তু রাস্তায় নামার পর ওর মনে পড়ল উত্তেজনার মাথায় গাড়ির চাবিটাই তো সাথে আনেনি।
এখন এই মাঝরাতে কোথায় যাবে সে? বা হাতের ফোনটা পেল, বার কয়েক শান্ত, অভিক সবাইকেই কল দিয়ে ও পেল না। মেজাজ আরও খারাপ হলো ওর। সবাইকে একসাথে মরতে হলো। রাস্তা তখন একদম শুনশান। এখন ক্লাবে হেঁটে গেলেও অনেকটা পথ। হাঁটতেও ইচ্ছে করছে না ওর। ল্যাম্পপোস্টের নিচে একটা কুকুর ঝিমোচ্ছিল। কলরব নিজের একটা সঙ্গী পেল, এগিয়ে গিয়ে কুকুরটার পাশে বসলো। ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, কিরে, তোর কি কেউ নেই? আমার মতো এতিম তুই? দেখ, আজ থেকে আমিও তোর দলে। নিজের বাপ কথায় কথায় বাড়ি থেকে বের করে দেয়। ঠিক করেছে আর ফিরবো না এই বাড়িতে। কিন্তু মুশকিল হলো, তুই না হয় রাস্তায় শুয়ে রাত কাটাতে পারিস, আমি তো আর পারবো না। কিরে, কিছু একটা তো বল। কখন থেকে আমি একাই বকবক করছি। কুকুরটা কোনো সাড়া দিল না। কলরব আবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জীবন তো না যেন ফুটবল, যেদিকে যাই সেদিকেই লাথি খাই। অসহ্য লাগছে সব। আমি অকারণে সবকিছুতে কেন ফেসে যাই। হঠাৎ কুকুরটা বসা থেকে উঠে পড়ল। আড়মোড়া ভেঙেই কলরবের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। কলরব অবাক হয়ে বলে উঠল, কিরে, তুই কি মেয়ে নাকি? সেব একটু ছুঁয়েছি বলে অমনি দূরে গিয়ে দাঁড়ালি? শালা, আমি কি এতটাই খারাপ? একটা কুকুর পর্যন্ত আমাকে ইগনোর করছে। যে শোন, আমি কলরব তালুকদার, আমাকে ইগনোর করছিস সিরিয়াসলি? আচমকা এক তীব্র আলোর ঝলকানি কলরবের চোখে পড়তেই সে মুখ তুলে তাকালো। একটা বাইক ঠিক ওর সামনে এসে থামলো। চালক মাথা থেকে হেলমেটটা সরালো। কলরব সবিস্ময়ে দেখলো সেটা আর কেউ নয়, কায়েফ। আর যে বাইকটা নিয়ে এসেছে সেই বাইকটাও তারই। কায়েফ কোনো বাক্য ব্যয় করলো না। বাইক থেকে নেমে চাবিটা কলরবের হাতে তালুতে গুঁজে দিল। কলরব মুহূর্তকাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই পরিস্থিতির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কায়েব পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই কলরব দৌড়ে গিয়ে ওর পথ আগলে দাঁড়ালো। একজোড়া ভ্রু নাচিয়ে কৌতুক মেশানো গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো? হঠাৎ এই দয়া? কায়েব বিরক্ত নিয়ে শীতল কণ্ঠে জবাব দিল, কোনো ব্যাপার নেই, রাস্তা ছাড়। সে আবারও পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু কলরব নাছোড়বান্দা। সে দ্বিতীয়বার পথ আটকে দাঁড়ালো। হুট করে গিলগিল করে হেসে উঠল। সেই হাসির দমক যেন আর থামতেই চায় না। হাসতে হাসতেই তার শরীর ভেঙে পড়ার উপক্রম। কাইফ কুঞ্চিত ভ্রু আর দ্বিগুণ বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। কর্কশ স্বরে বলল, তোর কি মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে? সর সামনে থেকে। না আসলে কি করবি? আর তুই তো এমনি এমনি আসিসনি, এসেছিস কেন সেটা বলবি না? সেফ, দয়া দেখাতে এসেছিলাম। তুই ভালোই ভালো সর। আমি সরালে কিন্তু বিষয়টা মোটেও সুখকর হবে না। পারলে সরিয়ে দেখা। কলরবের কথা শেষ হতে না হতেই কাইফের শক্ত মুঠো সরাসরি আছড়ে পড়ল কলরবের গাল বরাবর। কলরব স্থির থাকতে পারল না। টাল সামলাতে গিয়েই সে পাল্টা এক জোরালো ঘুষি বসালো কাইফের মুখে। মুহূর্তের মধ্যে রাতের সেই নিস্তব্ধ রাস্তায় দুই ভাই বা বন্ধু রণক্ষেত্রে পরিণত হলো। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর দুজনেই ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে রাস্তার পিচের উপরে এলিয়ে পড়ল। কলরব তখনও হাসছে। কাইফ কর্কশ কণ্ঠে বলল, নির্লজ্জ কোথাকার। কলরব গাল ডলতে ডলতেই ফুস করে শ্বাস ফেলে বলল, জানি। উফ, গালটা একদম টনটন করছে। কেউ এভাবে মারে? আমার সুন্দর ফেসটা যদি নষ্ট হয়ে যেত। ইচ্ছে করছে তোর গলাটা টিপে ধরতে। সাহস থাকলে দিয়ে দেখ না। কলরব আবারও উস্কে দিল তাকে। কাইফ আর কোনো উত্তর দিল না। সে চোখ জোড়া বুঝে আকাশের দিকে মুখ করে শুয়ে রইল। একটু আগেই হয়তো এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তার ভেজা পিচ থেকে এক ধরনের সোদা গন্ধ আর শীতলতা পিঠ বরাবর শিরশির করে উঠছে। তবে আশ্চর্যজনকভাবে এই মারপিটের পর কাইফের ভেতরটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠল। ঠোঁটের বাঁ কোণে একটা জ্বলুনি অনুভব করে হাত দিয়ে দেখল আঙুলে কাঁচা রক্ত। কলরব সেদিকে এক পলক তাকিয়ে টিপুনি কেটে বলল, কেটে গেছে নাকি? বাহ, এই অবস্থায় তোকে যা লাগছে না, একদম রাজপুত্তর। কাইফ বিরক্তিতে মুখ ফিরিয়ে নিয়ে বলল, নিজের মুখটা একবার আয়নায় দেখেছিস? পুরো ঝোকারের মতো দেখাচ্ছে তোকে। কলরব হালকা করে হাসল। একটু আগেও বুকের ভেতরে যে অস্থিরতার ঝড় বইছিল এখন তা অনেকটা থিতিয়ে এসেছে। সে বেশ সহজ গলায় নিচু স্বরে বলল, আই এম সরি ভাই। কাইফ উদাসীনভাবে জবাব দিল, ইটস ওকে। কলরব এবার যেন একটু আহত হলো। বিষণ্ণ গলায় শুধালো, এত সহজে ওকে বলে দিচ্ছিস কেন? তোর কি একটু কষ্ট হয় না? তুই কি আর নিজানাকে চাস না? মানুষ কিভাবে এত তাড়াতাড়ি সব ভুলে যায়? ওকে ঘৃণা করার তো কোনো কারণ নেই। ওর তো কোনো দোষ ছিল না। মেয়েটা তো তোকে ডিজার্ভ করে। আমার মনে হয় তোকে পছন্দও করতো, তবে ভিতুর ডিম তো মায়ের মুখের উপর কিছু বলতে পারে না, বাধ্য হয়ে বিয়েটা করেছে। অবিবাহিত। তাতে কি হয়েছে?
অন্য কারোর সাথে সংসার করছে বলেই কি তাকে ঘৃণা করতে হবে? যাকে মানুষ ভালোবাসে তাকে তো সব অবস্থাতেই ভালোবাসে। সে যদি ধর্ষিতাও হয় তাতে তো যায় আসার কথা না। তাতে কি ভালোবাসা কমে যাওয়ার কথা? কাইফের হাতার মুষ্টি শক্ত হয়ে এলো। চোয়াল শক্ত করে বলল, কে বললো তোকে যে আমি ওকে ঘৃণা করি? ও যদি অন্যের বাচ্চার মাও হতো, আমার ভালোবাসায় এক চুলো কমতে আসতো না। সত্যি বলতে, নিজানার বিয়ে তোর সাথে না হয়ে যদি অন্য কারোর সাথে হতো, তবে ওর স্বামীকে খুন করে হলেও আমি ওকে ছিনিয়ে নিতাম। আমি রিপোর্ট জাস্ট ছিনিয়ে নিতাম। খুব ভালোবাসি ওকে, অনেক বছর ধরে যত্ন করে ভালোবেসেছি। আমার খুব শখের ও। ওর জন্য নিজের যেখানে খুন হতে পারি সেখানে দু একটা খুন করা কোনো বিষয় না। তাহলে আমাকে মারবি না কেন? কাইফ এবার শোয়া থেকে উঠে বসলো। আমাকে এখন ফিরতে হবে, ভাইয়া ফোন করেছিল। নিজানাকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু এই বাড়িতে ফিরতে একদম রাজি হয়নি। ভাইয়া বলল ও নাকি খুব কাঁদছিল। আপাতত ওকে ফুপির বাড়িতে রেখে আসা হয়েছে। চাচ্চু এখন প্রচণ্ড রেগে আছে। তুই বরং কয়েকটা দিন বাইরে থাক, পরিস্থিতি একটু ঠান্ডা হলে ফিরিস। কলরব শোয়া থেকে উঠে বসে দাঁত বের করে হাসলো। বলল, আব্বু তো বলে দিয়েছে বউ ছাড়া বাড়ি ফেরা নিষেধ। কাইফ এক পলক ওর দিকে তাকালো। কলরবের ঠোঁটের এক পাশটা ফুলে উঠেছে, ফর্সা মুখটা লাল হয়ে গেতে আছে। দেখতে কিঞ্চিত অদ্ভুত লাগছে। কাইফের কেন যেন হাসি পেল, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, বিয়ে যখন করেছিস তখন ওকে ভালো রাখার দায়িত্ব তোর। তোর প্রতি আমার কোনো রাগ নেই। যা আমাদের ভাগ্যে ছিল তাই হয়েছে। শান্তিতে সংসার কর, শুধু ওকে কখনো কষ্ট দিস না। ওর চোখের পানি সহ্য করতে পারি না, আমার কষ্ট হয়। কলরবের বুকের ভেতরটা আচমকাই এক তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। শরীরের শিরা উপশিরা যেন বিষাক্ত কোনো স্রোত বয়ে গেল নিমিষে। কম্পিত গলায় বলল, তাহলে এসব কেন বলছিস কায়েফ? তুই তো সব জানিস। তুই তো জানিস ওর সাথে আমার সম্পর্কটা ঠিক কেমন। কায়েফ হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। নির্লিপ্ত গলায় বলল, আমি আর নতুন করে কিছু জানতে চাই না। তুই এসব কেন বলছিস? আমি যদি বলি ওকে আমাকে দিয়ে দে, তুই কি দিয়ে দিতে পারবি? পারবি না। তাই এসব কথা মানে হয় না। আমি তো বললাম তোর ওপর রাগ নেই। আর যদি আমার কথা বলিস তাহলে সময় সব ক্ষতের ওপর মলম লাগিয়ে দেয়। হয়তো কিছুদিন পর এই কষ্টটা আর থাকবে না। অনেক রাত হয়েছে, এখন কোনো বন্ধুর বাসায় চলে যা। আর সকালে একবার ফুপুদের বাসায় গিয়ে নিয়াজের কাছে ক্ষমা চেয়ে সব মিটিয়ে নিস। জীবনটা কোনো ছেলে খেলা নয়। কলরব কিছু একটা বলতে চেয়েও পারল না। কথাগুলো গলার কাছে এসে আটকে গেল। সে অপলক দৃষ্টিতে চেয়ে রইল কায়েফের দিকে। কায়েফ ততক্ষণে দ্রুত পায়ে অনেকটা পথ পেরিয়ে গেছে। তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে কলরব একটা দীর্ঘশ্বাস ফেলল। আকাশের দিকে তাকিয়ে তার ছেলের হেসে বলল, শালার সব কত মহান, খালি আমিই। কাব্যকে গেট থেকেই বিদায় দিয়ে দিল নিজানা। কাব্য আর বাড়তি জোরাজোরি করেনি, কারণ সে জানতো ভেতরে গেলে তাকেই অপ্রীতিকর সব প্রশ্নের সম্মুখীন হতে হবে। আন্তাশা আর নওয়াজ চৌধুরীর প্রশ্নের কোনো সদুত্তর তার কাছে নেই। পুরোটা পথ এসে নিজানার মুখ থেকে কিছু শোনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। মেয়েটা পুরোটা সময় পাথরের মূর্তির মতো নিথর হয়ে বসেছিল, আর অবিরত তার চিবুক বেয়ে গড়িয়ে পড়েছে নোনা জল। নিশুতি রাতের কলিং বেলের শব্দ শুনে কেউ সাড়া দিল না। বাড়ির পুরনো দারোয়ান লোকটা নিজানার সাথে এসেছে। সে কুণ্ঠিত স্বরে বলল, আপামনি, আমি কি স্যার বা ম্যাডামকে ফোন দেব? ওনারা বোধ হয় ঘুমিয়ে পড়েছেন। নিজান শুধু মাথা নেড়ে সায় দিল। কিছুক্ষণ পর দরজা খুললেন আন্তাশা। পিছনে চিন্তিত মুখে নওয়াজ চৌধুরী। এই অসময়ে মেয়েকে দেখে তারা যেমন অবাক হলেন, তার চেয়েও বেশি বিচলিত হলেন তার বিধ্বস্ত চেহারা দেখে। আন্তাশা মেয়ের হাত ধরে প্রায় চিৎকার করে উঠলেন, বেবি, কি হয়েছে তোমার? তুমি এই মাঝরাতে একা কেন? তোমার সাথে কেউ কি আসেনি? নিজানা নিজে ভাঙা গলায় পাল্টা প্রশ্ন করল, কেন? এখন কি নিজের বাড়িতে আসাও মানা? দিনক্ষণ ঠিক করে অনুমতি নিয়ে আসতে হবে। মেয়ের এমন রুক্ষ জবাবে আন্তাশা চমকে উঠলেন। নওয়াজ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে নরম সুরে বললেন, না না শোনা, তা কেন হবে? এসো ভেতরে এসো। নিজানা আর কোনো বাক্য ব্যয় করল না। দ্রুত পায়ে ঘরের ভেতরে ঢুকেই সে সোজা সিঁড়ির দিকে পা বাড়ালো। আন্তাশা পেছন থেকে ডাকলেন, তুমি কোথায় যাচ্ছ নিজানা?
যেন কোনো উত্তর দিল না। এক প্রকার দৌড়েই নিজের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে মেঝের উপরে বসে পড়ল। চোখ দুটো বন্ধ করতে কলরবের সেই স্বীকারোক্তি কানে বাজতে শুরু করলো। এক অসহ্য অস্থিরতা তাকে যেন গ্রাস করে নিল মুহূর্তেই। উঠে দাঁড়িয়ে ঘরের ফুলদানি, বইপত্র আর যা কিছু সামনে পেল সব লণ্ডভণ্ড করে দিল। এক সময় ক্লান্তিতে শরীর ভেঙে এলো তার। বিছানায় ধপ করে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। কল্লব কিভাবে পারল তাকে এভাবে ঠকাতে?